ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। আজকে যে প্রথম ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি যারা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর ঘটনা শুনতে ভালোবাসেন, তো তাদের জন্য এই ঘটনাটি। আজকে আমরা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর একটি ঘটনা শুনব, অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। আর এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পলাশ ভাই। তো আশা করি পলাশ ভাইয়ের প্রত্যেকটা ঘটনা আপনাদের ভালো লাগে। তো পলাশ ভাই আজকে একটি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি পলাশ ভাইদের গ্রামে, পলাশ ভাইদের পাড়া প্রতিবেশীর যে কোনো একজনের সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া। আর যার সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া তার নাম হচ্ছে শামসুল। তো সেই শামসুল ভাইয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তারপর থেকেই তার সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছে। তো সেগুলোই আর কি পলাশ ভাই আমাদের সাথে শেয়ার করেছেন। তো সেই শামসুল ভাইয়ের একটি বোন আর তার মা ছাড়া আর কেউ ছিল না। তার বাবা মারা গেছে অনেক আগেই। তো ফ্যামিলিতে শামসুল ভাইয়ের মা এবং একটি বোন ছিল। তো বোনের বিবাহ হয়ে গিয়েছিল, আর এদিকে তার মা বৃদ্ধ হয়ে গেছে। তো সেই কারণে শামসুল ভাইয়ের মা শামসুল ভাইকে বলে যে, দেখ, আমার তো বয়স অনেক হয়ে গেছে, তো তুই এখন একটা বিবাহ করে নে। শামসুল ভাইয়ের মা তো শামসুল ভাইকে এই কথা বলে। তখন শামসুল ভাই তার মাকে বলে যে, মা, তুমি যা করবা তাই হবে। তুমি যদি কাউ বিবাহ করতে, তো আমি বিবাহ করব, সমস্যা নেই। যেই কথা সেই কাজ। তো শামসুল ভাইয়ের মা ওই শামসুল ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করে। এক পর্যায়ে মেয়েও পেয়ে যায়। তো সেই মেয়ের সাথেই শামসুল ভাইয়ের মা বিবাহ ঠিক করে এবং এক পর্যায়ে গিয়ে বিবাহ দিয়ে দেয়। তো তাদের সংসারও ভালো চলতেছিল, সব কিছু ভালোই চলতেছিল। শামসুল ভাইয়ের বউ তিনি বাড়িতেও এসেছেন এবং বাড়িতে সংসার করতেছেন, কোনো সমস্যা নেই। এইরকম প্রায় 5-7 মাস সংসার ভালোই চলে। তো তারপর থেকেই আর কি ওই শামসুল ভাইয়ের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে বিবাহের 5 মাস পর। এইদিকে কিন্তু তাদের আর কি সংসার ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু 5 মাস পর শামসুল ভাইয়ের সাথে অলৌকিক বা ভৌতিক কিছু ঘটনা ঘটা শুরু হয়। তো বিবাহের 5 মাস পর ওই শামসুল ভাই প্রথমেই যে জিনিসটা খেয়াল করে, তো তিনি যখন ঘুমাতে যায় বা শুয়ে পড়েন, রাত যখন একটু গভীর হয়, তখন শামসুল ভাই বুঝতে পারে যে তার আশেপাশে কেউ একজন, তার ওয়াইফ ছাড়া, তার ওয়াইফ তো তার সাথেই ঘুমাইতো, তো তার ওয়াইফ ছাড়া কেউ একজন আছে এবং তার চারপাশে ঘোরাফেরা করতেছে। এইটা একমাত্র ওই শামসুল ভাই বুঝতে পারত। তো শামসুল ভাই যখন ঘুমায় বা শুয়ে থাকে রাত্রেবেলা, তার কোনোভাবেই ঘুম ধরে না। তিনি শুধু উল্টাপাল্টা স্বপ্ন দেখে এবং তিনি বুঝতে পারে যে তার আশেপাশে কেউ একজন হাঁটাচলা করতেছে। এটা তিনি যেভাবে হোক স্পষ্টভাবে বুঝতে পারে। তো যাই হোক, শামসুল ভাই এরকম এই জিনিসটা নিয়ে একটু বিরক্ত হয়ে যায়। তিনি ঘুমাইতে পারে না। তার মনে হয় তার আশেপাশে কেউ একজন আছে, হাঁটাচলা করতেছে।
প্রথম রাত শামসুল ভাই এগুলো আর কি ফিল করে। তো পরের রাত্রেবেলা যে জিনিসটা তার সাথেই ঘটে, তো সারাদিন কিন্তু তিনি ভালো থাকে, রাত হলেই ওই শামসুল ভাইয়ের সাথে ঘটনাগুলো ঘটা শুরু হয়। তো তিনি যখন রাত্রেবেলা শুইছেন, খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ছেন, তার ওয়াইফও তার সাথে আছে, তিনি কোনোভাবেই ঘুমাতে পারছিল না। তার ওয়াইফ কিন্তু ঘুমিয়ে যেত, শুধুমাত্র শামসুল ভাই একাই জাগনা থাকতো। শামসুল ভাই যে জিনিসটা আর কি ফিল করে, তো শামসুল ভাই পরের রাত্রেবেলা তিনি বুঝতে পারে যে তার আশেপাশে কেউ হাঁটাচলা করতেছে এবং একটু পরপর শামসুল ভাই যে কম্বলটা শরীরে দেয়া ছিল সেটা কেউ তার পায়ের দিক থেকে বারবার টেনে নিচ্ছে। তো শামসুল ভাই তার ওয়াইফকে বলে যে তুমি কি আমার এরকম কম্বল টানতেছো নাকি? তো তার ওয়াইফ বলে যে না, আমি আপনার কোনো কম্বল টানি নেই, এরকম করে বলে। কিন্তু শামসুল ভাই যখন ঘুমাতে যায় বা তার চোখে একটু ঘুম আসে, তখনই তিনি বুঝতে পারে তার পায়ের দিক থেকে কেউ একজন কম্বল টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো শামসুল ভাই ঘরের বাতি জ্বালায় বা যাই হোক আলো জ্বালানোর পর তিনি দেখে যে না, কোনো কিচ্ছু নেই, একদম স্বাভাবিক। এবং এক পর্যায়ে ওই কম্বল টানা অফ করে বা কেউ আর কম্বল টানে না। কিন্তু আরেকটি ঘটনা ঘটে, তিনি যখন শুয়ে পড়েন তো তার কানের কাছে কেউ গরম নিঃশ্বাস দেয় এবং ফিসফিস করে কি যেন বলে, কথাগুলো বাংলায় না, অন্য কোনো ভাষায় তার কানের কাছে কেউ একটা এসে ফিসফিস করে কথা বলে। কিন্তু ওই শামসুল ভাই তিনি হাত দিয়ে দেখে যে না, কেউ নেই তার আশেপাশে, কিন্তু তার কানের কাছে কেউ একজন ফিসফিস করে কোনো কথা বলতেছে, এটা তিনি স্পষ্টভাবে বুঝতে পারে। তো শামসুল ভাই এইরকম প্রায় 2-3 দিন কোনো ঘুমাতে পারে না, তার সাথে প্রত্যেকটা দিন এই ঘটনাগুলো ঘটতেছে। তো শামসুল ভাই তার মাকে বলে যে মা, এইরকম আজকে গত 4-5 দিন হয় আমার সাথে এরকম ঘটনাগুলো ঘটতেছে, আমি তো রাত্রেবেলা ঘুমাইতেই পারি না, যখনই ঘুমাইতে যাই দেখি যে আমার কানের কাছে এসে কেউ ফিসফিস করে কথা বলে এবং আমার কম্বল কেউ পায়ের দিক থেকে টেনে নিয়ে যায়, আমার আশেপাশে মানুষ হাঁটাচলা করে, এগুলো আমি ফিল করি, তার জন্য আমি ঘুমাতে পারি না। তো শামসুল ভাইয়ের মা কোনোভাবেই এই কথাগুলোর মানে গুরুত্বই দেয় না, তিনি হেসে দেয় যে দূর, এগুলো কিছু না, হয়তো স্বপ্ন দেখিস, তোর এগুলো মনে হচ্ছে। শামসুল ভাইয়ের মা এই কথা বলে। তো শামসুল ভাইয়ের মা একটু ঝাড়ফুঁক করে দেয় আর কি শামসুল ভাইকে। তো এগুলোর কোনো সমাধান হচ্ছিল না, তার মাও কোনোভাবে বিশ্বাস করতেছে না। তো শামসুল ভাই এরকম প্রায় এই ঘটনাগুলো ঘটে বা এরকম প্রায় 15 দিন কেটে যায়। 15 দিন কাটার পর তার সাথে এবার ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা শুরু হয় এবং এই 15 দিনে শামসুল ভাই অনেকটা শুকিয়ে গেছেন, মানে তিনি কিন্তু একটু স্বাস্থ্যবান লোক ছিল, তো এক পর্যায়ে এই 15 দিনে অনেকটা শুকিয়ে গেছে, এটা কিন্তু সবাই বুঝতে পেরেছিল। তো 15-20 দিন কেটে যাওয়ার পর তো শামসুল ভাই এরকম একদিন তিনি দিনের বেলা কাজকাম সেরে তো যখন বাড়িতে এসেছেন এবং সন্ধ্যার আগে আগে তিনি আয়নার সামনে যায়, তাদের ঘরে বড় একটি আয়না ছিল, তো সেই আয়নার সামনে যায় মানে চেহারা দেখার জন্য বা চুলগুলো ঠিক করার জন্য। আমরা কিন্তু প্রত্যেকে একটু গোসল করে এসে আয়নার সামনে যাই, তো এরকম শামসুল ভাই কাজকাম সেরে সন্ধ্যার আগে আগে বাড়িতে এসে গোসল করে তো আয়নার সামনে যায়। তিনি যখন আয়নার সামনে যায়, ওই শামসুল ভাই স্পষ্টভাবে তার নিজের চোখে তিনি দেখতে পারে যে তার পিছনে মানে আয়নার ভিতরে তো দেখা যাবে তার পিছনে একটি কালো কুসকুসে কাক দাঁড় হয়ে আছে শূন্যের উপরে এবং ওই কাকটির মাথা নেই। শামসুল ভাই এটা তার নিজের চোখে দেখতে পারে, তিনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছে তার পিছনে একটি শূন্যের উপরে কালো কাক দাঁড় হয়ে আছে এবং ওই কাকটির কোনো মাথা নেই, এইটা তিনি ওই আয়নার ভিতরে দেখতেছে। তো সাথে সাথে যখন ওই শামসুল ভাই পিছনে তাকায় যে এরকম কাক কেন বা গলা ছাড়া কাক এখানে কিভাবে আসবে, তো ওই শামসুল ভাই যখন ঘুরে পিছনের দিকে তাকায় তো তিনি কোনো কিছুই দেখতে পায় না। তখন তো শামসুল ভাই ভীষণ ভয় পেয়ে যায়, কিরে
এখনই দেখলাম আয়নার ভিতরে আমার পিছনে একটি কালো কাক দাঁড় হয়ে আছে, এখন দেখি কোনো কিচ্ছুই নেই, এটা কি হলো? বা তিনি এই বিষয়টা তার মাকে জানান। তার মা আবারও কোনো গুরুত্ব দেয় না, কিন্তু তার মা একটা বিষয় খেয়াল করতেছিল যে শামসুল ভাইয়ের শরীর একদম শুকিয়ে যাচ্ছে এবং তিনি যেরকম মোটা তাজা ছিলেন তো সেই রকম আর নেই। তো তার মা এই কথাটাও বিশ্বাস করে না। তিনি কিন্তু তার মাকে বলেছিল যে কাক তিনি দেখতে পাচ্ছে গলা ছাড়া আয়নার ভিতরে। তো এরকম শামসুল ভাই আয়নার সামনে গেলেই কিছু না কিছু তিনি দেখতে পেত বা ভয়ঙ্কর কিছু তিনি দেখতো আয়নার সামনে গেলেই। এরকম একদিন তিনি দেখে যে একটি কবুতর, ওই রকম কালো একটি কবুতর, গলা নেই মানে মাথাটা নেই, শামসুল ভাই আয়নার ভিতর দেখতে পাচ্ছে যে তার পিছনে দাঁড় হয়ে আছে। এটা দেখার পর মানে তিনি তো ভীষণ ভয় পেয়ে যায়, আবার চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পর তার মা আসে, আসার পর এইবার শামসুল ভাই রেগে যায় যে আমি তোমাদেরকে বলতেছি আমার সাথে এইরকম ঘটনা ঘটতেছে, তোমরা কেউ আমার কথাগুলো বিশ্বাস করো না কেন? এইরকম করে শামসুল ভাই তার মাকে বলে। তো তার মা বলে যে ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা, কোনো কবিরাজের কাছে তোকে নিয়ে যাব, দুই একটা দিন যাক। তো এর থেকে মানে কবিরাজের কথা যখন বলে তারপর থেকেই আরও ভয়ঙ্কর আর কি ওই শামসুল ভাইয়ের সাথে ঘটনা ঘটতে থাকে। যেমন শামসুল ভাই এরকম আয়নার সামনে গেলেই তিনি দেখতে পায় তার পিছনে মাথা ছাড়া কোনো জুব্বা এবং বা পাঞ্জাবি পরা যার কোনো মাথা নেই তার পিছনে দাঁড় হয়ে আছে। এটা শুধু আয়নার ভিতরেই তিনি দেখতে পেত, পিছনে তাকালে কোনো কিছু দেখতে পেত না। তিনি কোনো কাজের জন্য আয়নার সামনে গেলেই তিনি বুঝতে পারত তার পিছনে সব সময় হয়তো কেউ না কেউ দাঁড় হয়ে আছে এবং মরা কাক বা গলা ছাড়া কাক তার পিছনে দাঁড় হয়ে থাকে, কবুতর গলা নেই তার পিছনে দাঁড় হয়ে থাকে। এটা শুধু তিনি আয়নার সামনে গেলেই দেখতে পারত, খালি চোখে তিনি দেখতে পারতো না। তো এরপর থেকেই শামসুল ভাইয়ের সাথে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। দিন যাচ্ছে এবং এদিকে শামসুল ভাইয়ের অবস্থা অনেক খারাপ হচ্ছে। শামসুল ভাই কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছিল। তো এদিকে শামসুল ভাই যখন দিনের আলোতে চলে আসে ঘর থেকে, মানে বাহিরে আসলেই তিনি চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং মানুষদেরকে ধরে মারতো, গালাগালি করতো। দিনের আলোতে এলেই, ঘরে গেলে আবার ঠিক হয়ে যেত। তো এরকম তার মা বিষয়টা এবার গুরুত্ব দিয়ে দেয় যে শামসুল দিনের আলো দেখলেই নাকি তার মাথা ঘোরে এবং তিনি মানুষকে মারতে যায়, এক পর্যায়ে মানে একটা পাগল টাইপের হয়ে যায় এরকম। তখন শামসুল ভাইয়ের মা তিনি একটা হুজুরকে ডাকে, তাদের গ্রামেরই একটা হুজুরকে ডাকে। তো হুজুরকে ডাকার পর সেই হুজুর শামসুল ভাইদের বাড়িতে আসে। আসার পর শামসুল ভাইকে দেখে, দেখার পর তো শামসুল ভাইকে দেখেই ওই হুজুর বলে যে দেখুন, আপনার ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো অনেক দিন হয়ে গেছে এই ব্ল্যাক ম্যাজিক আপনার ছেলের উপর একদম ভালোভাবেই ইফেক্ট করেছে। তখন ওই শামসুল ভাইয়ের মা বলে যে তাহলে হুজুর এটার সমাধান কি, এটা কিভাবে সমাধান করা যায়? ওই হুজুরকে শামসুল ভাইয়ের মা জিজ্ঞেস করে। তখন ওই হুজুর বলে যে দেখুন, আমি তো কোনো এগুলোর সমাধান করি না, ব্ল্যাক ম্যাজিক বা এই জিন ভূতের কোনো সমাধান করি না। তো আপনারা একটা ভালো কবিরাজ দেখান, আমি এই সব করি না। তো আমি একটা কবিরাজের সন্ধান দেই, তো আপনারা সেখানে যান। তো গিয়ে আপনার ওই সব ঘটনা খুলে বলুন, দেখবেন যে উনি এটা সমাধান করে দিতে পারবে। ওই হুজুর আর কি শামসুল ভাইয়ের মাকে বলে। তখন শামসুল ভাইয়ের মা ওই হুজুরের সন্ধান নেয়। যখনই ওই হুজুরের সন্ধান নেয় বা ঠিকানা নেয় যে কোথায় গেলে তাকে পাবে, তারপর থেকে শামসুল ভাই আরও ভীষণ মানে বাজে অবস্থা হয়ে যাচ্ছে তার। তিনি একাই একাই চিৎকার করে, একাই একাই কান্না করে। কিন্তু এইদিকে তিনি যে এতটা খারাপ অবস্থা হয়েছে ওই শামসুল ভাইয়ের, তার ওয়াইফের কোনো মাথা ব্যথা নেই বা তিনি শামসুল ভাইয়ের কোনো খেদমত করে না বা তাকে দেখতেই পারে না, এরকম একটা অবস্থা। তার ওয়াইফ তার কোনো খবরই নেয় না। তিনি যে এতটা অসুস্থ হয়ে গেছে, শামসুল ভাইয়ের ওয়াইফের কোনো চিন্তাই নেই, তিনি তার মতো করেই চলতেছে। তো এইদিকে শুধু শামসুল ভাইয়ের মা দৌড়াদৌড়ি করতেছে আর কি।
যাই হোক, শামসুল ভাইয়ের মা খুব দ্রুত সেই কবিরাজের কাছে যায়। ওই হুজুর যে কবিরাজের সন্ধান দিয়েছিল, তো সেই কবিরাজের কাছে যায়। কাছে যাওয়ার পর আর কি সব ঘটনা খুলে বলে যে এইরকম এরকম আমার ছেলের এই হয়েছে, এই ঘটনা ওই শামসুলের সাথে ঘটে যাচ্ছে। শামসুল ভাইয়ের মা ওই কবিরাজকে বলে। তখন ওই কবিরাজ বলে যে ঠিক আছে, আমি 15 দিন পর আমি আপনাদের বাড়িতে যাব, আর এই কয়দিন আপনার ছেলেকে আপনি একটু ভালো মতো রাখবেন, যাতে ঘর থেকে বের হয়ে না যায়। আপনার চোখে চোখে রাখবেন বা আপনার সাথেই রাখবেন, যতই কষ্ট হোক না কেন। আর আমি বলি, মানে এই কবিরাজ এগুলো বলতেছে যে আপনার ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, এবং আমি এটা বের করতে পারবো যে কে আপনার ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তো এগুলো আমরা বের করতে পারবো, তার জন্য আমার 15 দিন সময় লাগবে, এবং আমি 15 দিন পর একাই আপনাদের বাড়িতে চলে আসব। ওই কবিরাজ এই কথা বলে আর কি শামসুল ভাইয়ের মাকে। আর শামসুল ভাইয়ের মাকে আরও বলে যে আপনি বাড়িতে গিয়ে একটি কালো কুচকুচে খাসি এবং কিছু পরিমাণ কাফনের কাপড় আর হিন্দুদের সিঁদুর এগুলো আপনি ম্যানেজ করে রাখবেন। এগুলো ব্ল্যাক ম্যাজিক কাটাতে এগুলোর প্রয়োজন আছে। কবিরাজ ওই শামসুল ভাইয়ের মাকে বলে যে কালো একটা খাসি, কাফনের কিছু কাপড় এবং হিন্দুদের সিঁদুর এগুলো জোগাড় করে রাখতে বলে, এবং এই 15 দিনের ভিতর এগুলো শুনে তো ওই শামসুল ভাইয়ের মা তিনি বাড়িতে চলে আসে এবং শামসুল ভাইকে চোখে চোখে রাখে, তাকে কোনো জায়গায় যাইতে দেয় না, বা তিনি যে এত পাগলামানি করে তাকে কোনো কিছু বলে না। যাই হোক, এরকম প্রায় 5-7 দিন কেটে যায়। আর এইদিকে শামসুল ভাইয়ের কিন্তু শরীর অনেকটা শুকিয়ে গেছে, তিনি কিছু খায় না, শুধু পানি খেয়ে থাকে, এবং এতটাই শুকিয়ে গেছে যে তার মানে চেহারা নেই, এরকম একটা অবস্থা। তো এদিকে শামসুল ভাইয়ের মা কবিরাজে যেগুলো বলেছিল যে একটা কালো খাসি এবং কাফনের কিছু কাপড় এবং হিন্দুদের সিঁদুর এগুলো জোগাড় করে রাখতে বলেছিল ওই কবিরাজ, তো তার মা এগুলো এক পর্যায়ে জোগাড় করে ফেলে, এবং 15 দিন পর ওই কবিরাজ আর কি শামসুল ভাইদের বাড়িতে আসে। ওই কবিরাজ একাই চলে আসে। আর এই 15 দিন কিন্তু শামসুল ভাইকে অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেক খারাপ অবস্থা হয়েছিল সেই শামসুল ভাইয়ের। তো কবিরাজ আসার পর কবিরাজ তাদের আঙিনার ভিতর একটি গোল দাগ দেয়। গোল দাগ দেওয়ানোর পর ওই শামসুল ভাইকে সেখানে বসানোর পর তো শামসুল ভাইয়ের উপর যে জিনগুলো চালান করা হয়েছিল, তো সেই জিনগুলোকে হাজির করায় ওই কবিরাজ। যে জিনগুলোকে দিয়ে আর কি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, বা যে জিনগুলোকে শামসুল ভাইয়ের পিছে ছেড়ে দেওয়া হয়েছিল তার ক্ষতি করার জন্য, তো সেই জিনগুলোকে ওই কবিরাজ হাজির করানোর পর ওই কবিরাজ তাদের সাথে কথা বলে। আর ওই জিনগুলোকে কিন্তু শামসুল ভাইয়ের শরীরের ভিতরেই আর কি এনেছিল। ওই কবিরাজ শামসুল ভাইয়ের দ্বারাই আর কি ওই জিনদের সাথে কথা বলে। তো এক পর্যায়ে জিনগুলো যখন শামসুল ভাইয়ের শরীরে আর কি হাজির হয়, তখন আর কি ওই জিনগুলো বলে, বা কবিরাজ তাদেরকে জিজ্ঞেস করে যে বল, তোদেরকে কে এই শামসুলের পিছনে চালান দিয়েছে, বা কে এই কালো জাদু করেছে, আর এটা ঠিক করার সমাধান কি? তখন ওই জিনগুলো আর কি কবিরাজকে বলে যে আমরা বলতে পারবো না, আমাদেরকে বাধ্য করে এখানে চালান দেওয়া হয়েছে এই শামসুলকে মেরে ফেলার জন্য, বা তাকে পাগল বানিয়ে রাখার জন্য আমাদেরকে জোরপূর্বক এই শামসুলের পিছনে আর কি চালান করা হয়েছে, তার পিছনে আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি এসব বলি তাহলে আমাদের ফ্যামিলিকে, যে কবিরাজ আর কি এই কালো জাদুগুলো করেছে, তো ওই কবিরাজ আমার ফ্যামিলিকে বন্দি করে রেখেছে, যে এতদিন পর্যন্ত তার কাজ শেষ হয়নি, আমার ফ্যামিলিকে ছেড়ে দিবে না। আমি যদি সব বলি হয়তো আমার ফ্যামিলির সমস্যা হবে। যে জিনগুলোকে চালান করেছিল শামসুল ভাইয়ের পিছনে, তো সেই জিনগুলোই কিন্তু বলতেছে এসব। তো আচ্ছা ঠিক আছে, কোন কবিরাজ করেছে এটা বলার দরকার নেই, কিন্তু কে করেছে, ওই কবিরাজের কাছে কে গিয়েছিল, এগুলো আর কি ওই কবিরাজ জিজ্ঞেস করে ওই জিনদের। তো
তো ওই জিনরা কোনোভাবেই স্বীকার হচ্ছিল না যে আসলে কি হয়েছে বা কি আসলে বিষয়, কোনো কিছুই আর কি শেয়ার করতেছিল না কবিরাজের সাথে। তখন কবিরাজ ওই জিনদের উপর অত্যাচার করা শুরু করে দেয়। তখনই জিনরা বলে যে শামসুলের ওয়াইফ একটি মহিলা তান্ত্রিকের কাছে গিয়ে তো শামসুলের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে তাকে পাগল বানিয়ে রাখার জন্য। তো শামসুল ভাইয়ের ওয়াইফের অন্য কারোর সাথে সম্পর্ক আছে বা তিনি পরকীয়া করার জন্য তার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তো শামসুল ভাইয়ের ওয়াইফে আর কি ওই শামসুল ভাইয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল, ওই জিনরাই আর কি এই কথা বলে। এবং শামসুল ভাইয়ের ওয়াইফ একটি মহিলা কবিরাজকে দিয়ে আর কি এই ব্ল্যাক ম্যাজিকগুলো করেছিল। তো এইদিকে কিন্তু শামসুল ভাইয়ের ওয়াইফ পালিয়ে গিয়েছিল, তাকে কোনো জায়গায় আর পাওয়া যায়নি। যাই হোক, ওইদিকে আমরা না যাই। তো এখন ওই কবিরাজ ওই জিনদেরকে বলে যে শামসুলকে বাঁচানোর উপায় কী বা তার এই ব্ল্যাক ম্যাজিকগুলো কাটানোর উপায় কী। তখন ওই জিনগুলো বলে যে আমি বলি অনেক অনেক জায়গায় তাবিজ আছে, তো সেই তাবিজগুলো তুলে নষ্ট করলেই আর কি শামসুল ঠিক হয়ে যাবে। তখন ওই কবিরাজ বলে যে বলো কোন কোন জায়গায় তাবিজ আছে। তখন ওই জিনটা বলে যে তাদের বাড়ির পিছনে একটি আনারসের গাছ আছে, তো ওই আনারসের গাছটির নিচে একটি তাবিজ আছে, ওই তাবিজটি তুলতে হবে। এবং শামসুল ভাইদের যে চুলা, সেই চুলার ভিতরে একটি তাবিজ দেওয়া আছে। এবং শামসুল ভাইয়ের যে রুম, সেই রুমের দরজার চৌকাঠের নিচে একটি তাবিজ দেওয়া আছে, তো সেই তাবিজটিও তুলতে হবে। এবং শামসুল ভাই যে বালিশে ঘুমায়, তো সেই বালিশের কভারের ভিতরেও একটি তাবিজ দেওয়া আছে। তো এই সবগুলো তাবিজ তুলে নষ্ট করলেই তার উপর থেকে আমরা মুক্তি পেয়ে যাব এবং শামসুলও ঠিক হয়ে যাবে। তো ওই জিনরা আর কি সমাধান দেয় এইটা ওই কবিরাজকে। তো সেই কবিরাজ সত্যি সত্যি যেখানে যেখানে বলেছিল তাবিজের কথা, সেখানে গিয়ে দেখে যে না, সত্যি সেগুলোর ভিতরে তাবিজ ছিল। সেই তাবিজগুলো তুলে ওই কবিরাজ আর কি সবগুলো নষ্ট করে। ওই তাবিজগুলো নষ্ট করে শামসুল ভাইকে কিছু আর কি তাবিজ দিয়ে যায় এবং ঝাড়ফুঁক করে দিয়ে যায়। পরবর্তীতে শামসুল ভাই আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল, প্রিয় লিসেনার্স। তো তার ওয়াইফে কিন্তু তার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল, আর এইদিকে তার ওয়াইফ পালিয়ে গিয়েছিল যখন কবিরাজ এগুলো বলা শুরু করেছিল বা ওই জিনরা যখন বলা শুরু করেছিল। তো ওই শামসুল ভাইয়ের ওয়াইফ ওখান থেকে পালিয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, মূলত এই ছিল ঘটনাটি। এই ঘটনাটি ওই শামসুল ভাইয়ের সাথে ঘটে গিয়েছিল। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পলাশ ভাইকে যে তিনি এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এইরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।